দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। খুচরা পর্যায়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব নিয়ে গণশুনানি চলছে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC এর আয়োজন করেছে। এর আগে বুধবার পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে শুনানি হয়। সেখানে অংশগ্রহণকারীরা এর তীব্র বিরোধিতা করেন। তারা বলেন, পাইকারিতে দাম বাড়লে ভোক্তা পর্যায়েও দাম বাড়তে হবে। এটি মূল্যস্ফীতি আরও বাড়িয়ে দিতে পারে। তাই দাম বাড়ানোর বিরোধিতা করে ভোক্তা প্রতিনিধিরা বলছেন, বিদ্যুৎ খাতের অযৌক্তিক খরচ ভোক্তার উপর চাপানো যাবে না। গণশুনানিতে উপস্থিত আছেন আমাদের সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। কথা বলবো তার সঙ্গে। সীমান্ত, গণশুনানিতে এখন পর্যন্ত পক্ষে বিপক্ষে কি মতামত উঠে এসেছে, জানাবেন বিস্তারিত। সুমনা, গতকাল থেকে যে বিদ্যুতের দাম বৃদ্ধির জন্য যে BERC যে গণশুনানি অনুষ্ঠিত শুরু হয়েছে গতকাল থেকে, আজকে দ্বিতীয় দিন। সেখানে দ্বিতীয় দিনে আমরা দেখেছি যে 4টি সংস্থা তাদের যে মূল্য নির্ধারণের যে প্রস্তাবনা তা সেটা তুলে ধরেছেন। সেখানে ডেস্কো, নেস্কো এবং কি এই যে পল্লী বিদ্যুৎ, তারা তাদের সে প্রস্তাবনা তুলে ধরেছেন। এই মুহূর্তে যে কমিশনের পক্ষ থেকে সে মূল্যায়ন তুলে ধরছেন এবং সেখানে এখন পর্যন্ত 4টি সংস্থা তাদের প্রস্তাবনা তুলে ধরেছেন। গতকালকে আমরা যদি একটু আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই, সেখানে প্রথম দিনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা PDB জানায় বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি দর 60 টাকা 4 পয়সা হলেও উৎপাদন খরচ পড়ছে 13 টাকা 19 পয়সা। ফলে বছরে ঘাটতি দাঁড়িয়েছে প্রায় 60,000 কোটি টাকা। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে চলতি অর্থ বছরে সেটি দাঁড়িয়ে 63,000 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন। বর্তমানে ঘাটতি প্রতি ইউনিটে 1 টাকা 20 পয়সা থেকে 1 টাকা 50 পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব করেছে PDB, যা আগামী 1 জুন থেকেই কার্যকর করতে চায় তারা। তবে ভোক্তা অধিকার সংগঠন এবং সাধারণ বিদ্যুতের যারা ভোক্তা রয়েছেন তারা তার বিরোধিতা করছেন। তারা বলছেন, এই পর্যায়ে যদি বিদ্যুৎ দাম বাড়ানো যায়, তাদের গ্রাহকরা একেবারে অনেকে তাদের কষ্ট আরও বেড়ে যাবে এবং কি যে নিত্যপণ্যের বাজারে যে মূল্য বাড়তি, সে বাড়তির কারণে এবারে যদি যেটি তারা পাইকারি পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাব করেছে 21 থেকে 29% দাম বাড়ানোর প্রস্তাব করেছে PDB এবং কি খুচরা পর্যায়ে 15 থেকে 29%, যার কারণে কিন্তু এই যে এত পরিমাণে বিদ্যুতের দাম যদি বাড়ে, সেখানে ভোক্তারা আরও কষ্টে পড়বেন। কারণ হচ্ছে একদিকে জ্বালানি তেলের যে সংকট, অন্যদিকে এখন যদি সেই বিদ্যুতের দাম বাড়ানো হয় তাহলে ভোক্তারা একেবারে পিষ্ট হবেন। অর্থাৎ তাদের যে কষ্টে, তাদের যে পকেটের টাকা কাটা যাবে, সেই ঘাটতি মেটানোর বিষয়ে তারা তো বলছেন যে বাংলাদেশের যে বিদ্যুতের লস এবং কি যে সিস্টেম লস হচ্ছে সেগুলো মেটানো এবং যে অনিয়ম হচ্ছে অনিয়মগুলো দূর করে সেই ঘাটতি মেটানো যায়। কিন্তু গ্রাহকদের পকেট থেকে সেই ঘাটতি মেটানোর জন্য যেটি নির্ধারণ করা হচ্ছে সেটি কোনোভাবেই সমীচীন হবে না এবং কি তারা, আমরা কনজিউমার অ্যাসোসিয়েশন যারা বলছেন, তারাও সেই বিষয় তুলে ধরছেন যে সিস্টেম লস এবং যে বিদ্যুতের যে অনিয়ম, ওই যে অনিয়মগুলো ঠেকিয়ে সেই ঘাটতি মেটানোর জন্য। কিন্তু সাধারণ গ্রাহকের পকেটের টাকা কাটিয়ে সেটি কোনোভাবে সমীচীন হবে না, কারণ ইতিমধ্যেই ভোক্তারা তাদের সেই বিভিন্ন পর্যায়ে নিত্যপণ্যের বাজারে যে দাম বৃদ্ধি, সব কিছু জন্য কিন্তু তারা অনেক ভোগান্তিতে আছেন। পাশাপাশি তারা অনেক কষ্টে রয়েছেন। এর মধ্যে যদি বিদ্যুতের দাম বাড়ানো হয়, তাদের সেই কষ্ট আরও বেশি বেড়ে যাবে। এ পর্যায়ে ভোক্তারা বলছে এবং যারা কনজিউমার্স অ্যাসোসিয়েশন আছেন তারা বলছেন যে কোনোভাবেই এত বেশি বিদ্যুতের দাম বাড়ানো সমীচীন হবে না। সেই বিষয়টি সরকারকে এবং কি যারা BERCর প্রতি আহ্বান জানিয়েছেন, সেটি যেন তাদের ভোক্তাদের যে তাদের সহনীয় পর্যায়ে রাখা হয়। সুমনাই ছিল আমার কাছে BERCর যে বিদ্যুতের দাম বৃদ্ধি যে গণশুনানি, সেই শুনানির সর্বশেষ তথ্য। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ওসমান গনি নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তি ব্রাহ্মণদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে। গতরাত আনুমানিক 1:45টার দিকে উপজেলার দুপতারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিল সংলগ্ন কাউন্দার চক এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে একদল লোক ওসমান গনির ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে ঢাকায় আনার পথে ওসমান গনির মৃত্যু হয়। হত্যায় জড়িত সন্দেহে 4 জনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে ছিলেন আপনারা? আসলে
ঝিনাইদহের কোটচাঁদপুরে সাবদারপুর রেল স্টেশন এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে সাময়িক বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহী সহ উত্তরবঙ্গ ও ঢাকা রুটের ট্রেন চলাচল। বৃহস্পতিবার ভোর রাতে কোটচাঁদপুরের সাবদারপুর রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাবদারপুর স্টেশনের কাছে পৌঁছালে রাত ৩টার দিকে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহী সহ উত্তরবঙ্গের রেল চলাচল। সকাল 7টায় খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করে। সকাল 8টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কে উত্তরবঙ্গগামী লেনের বিভিন্ন পয়েন্টে নির্মাণ কাজ চলায় ঈদ যাত্রায় যানজটের শঙ্কা তৈরি হয়েছে। ঘরমুখো মানুষের ভোগান্তির কথা চিন্তা করে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনের কয়েকটি পয়েন্টে চলছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। এতে বিভিন্ন স্থানে মূল সড়ক শুরু হয়ে গেছে, সাথে আছে খানাখন্দ। এই পথে প্রতিদিনই যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বিকেলের দিকে শিল্প কারখানা ছুটি হলে যানজটের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। কখনো কখনো 10 মিনিটের পথ পাড়ি দিতে লেগে যায় 1.5 থেকে 2 ঘন্টা। দেখেন, এই জায়গাটার ভালো করার জন্য এলিভেটেড হচ্ছে, কিন্তু আলটিমেটলি যতদিন না এলিভেটেড হবে ততদিন পর্যন্ত এই জ্যাম লেগে থাকবে। রাস্তার কাজ হচ্ছে। এই এলিভেটেডের জন্য রাস্তা ছিল আগে 3টা, এখন রাস্তা হয়ে গেছে একটার কারণে 3 রাস্তার গাড়ি এক রাস্তায় হয়েছে। জ্যামজটের আড্ডাখানাই বলা চলে বাইপেলে। তো এটা তো প্রতিদিন একটা ভোগান্তি জায়গা হয়ে গেছে এখন, এবং প্রশাসনের যে উদ্যোগটা সেটা কঠোরভাবে একটু যদি কড়াকড়ি করা হয়, সেটা দেখবেন জ্যামজট অনেকটুকুই নিরসনে এবং যাত্রীরা যারা আছে স্বস্তিতে বাড়িতে চলাফেরা করতে পারবে। গাড়ি কম, তাই 3 ঘন্টা 4 ঘন্টা করে জাম ঠেলা রাখতেছে। সামনে তো বলাই যাবে না, সকালে এসে এখন কবে যাবো তার তো আর ঠিক নাই। ঈদ টাইমটাই যে যানজট আমরা যাত্রী নিয়ে পরাভোগ করতেছি, এটা যদি না হয় অবস্থা খুব ভয়ঙ্কর। এত জ্যামজট থাকলে কি আর রাস্তা ক্লিয়ার থাকে? সাভার হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঈদ যাত্রার নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে অতিরিক্ত হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশ মোতায়েন করা হবে। এবং এই ঈদ উপলক্ষে যাতে সাধারণ মানুষের পাশাপাশি পশুবাহী যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকামুখী যে সমস্ত যানবাহন আসে নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারে, সেজন্য আমাদের বাড়তি তৎপরতা জোরদার করা হবে। সাভারের এই মহাসড়ক ব্যবহার করে ঈদে বাড়ি যায় উত্তরবঙ্গের অন্তত 20 জেলার মানুষ। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। কুরবানির ঈদকে ঘিরে ক্রেতার সমাগম বাড়ছে যশোর, কুষ্টিয়া ও মেহেরপুরের পশুর হাটে। সে সময় পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। এদিকে সীমান্ত দিয়ে অবৈধভাবে গরুর প্রবেশ ঠেকাতে প্রস্তুত প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী। মহিদুল জামান কাজল, বাড়ি যশোর সদরের সীতারামপুর গ্রামে। শখ করে তিনি 2017 সালে মাত্র 5টি গরু নিয়ে খামার শুরু করেন। বর্তমানে তার খামারে রয়েছে 42টি গরু। মহিদুলের খামারের বিশেষ আকর্ষণ আমেরিকান ব্রাহ্মা জাতের গরু। বর্তমানে গরুটির ওজন দাঁড়িয়েছে প্রায় 950 কেজি। দাম চাওয়া হচ্ছে 14.5 লাখ টাকা। প্রতি বছরে আমার একটা দুটো বড় গরু থাকে, এবছর অবশ্য 6টা বড় গরু হয়েছে। তো সবচেয়ে আছে বড় গরু যেটা মানে সেটা হলস্টাইন ফ্রিজিয়ান, ওয়েট বেশি, কিন্তু দামি গরু সবচেয়ে বেশি হলো আমেরিকার হলো ব্রাহ্মা। এছাড়া তার খামারে দেশি বিদেশি বিভিন্ন জাতের গরু রয়েছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, এবছর যশোরে প্রায় 20টি গরুর হাট বসেছে। প্রস্তুত রয়েছে প্রায় 1,13,000 পশু। যশোর জেলার প্রায় 13,600 খামারি 1,17,000 গরু ছাগল হৃষ্টপুষ্টকরণ করেছে। যে সমস্ত খামারি এই সমস্ত গরু ছাগল হৃষ্টপুষ্টকরণ করেছে, তারা বা তাদের বাড়ি যে আমরা দেখতে পেয়েছি সম্পূর্ণ নিরাপদ স্বাস্থ্যসম্মত উপায়ে সেই খামারি তার গরুটি হৃষ্টপুষ্টকরণ করেছে। এদিকে কুষ্টিয়ায় হাটের ঝামেলা এড়াতে আগে ভাগেই অনেকে খামার থেকে পশু কিনছেন। এখানে আপনার লাইভ ওয়েটে আমার এই গরু বিক্রি হচ্ছে, আপনি বায়না করে রাখি যেতে পারছেন, আপনার ঈদের দিন পর্যন্ত গরু নিতে পারবেন। এবছর কুষ্টিয়ায় 19,000 খামারে 2 লক্ষাধিক গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। গরুর অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি নজরদারি করছে বিজিবি। কুরবানিকে সামনে রেখে ডেফিনেটলি আমাদের সতর্কতা আরও বাড়ানো হয়েছে আমাদের সাইড থেকে।
শূন্য লাইনে টহল আমরা আগের চাইতেও বাড়িয়েছি। অ্যাটলিস্ট কুষ্টিয়ার এই সীমানা দিয়ে গরু প্রবেশ করা সম্ভব। এদিকে দিনরাত গবাদি পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন মেহেরপুরের খামারিরা। ভালো জাতের মানের গরু এখানে সংগ্রহ করে নিয়ে এসে অনেক যত্ন সহকারে অনেক ভালো করে লালন পালন করে এদেরকে বড় করে কুরবানির উপযুক্ত করে তারপরে বিক্রি করে। যে গরুগুলো যে খাবারগুলো দেওয়া হয় সেগুলো কোনো কেমিক্যাল জাতীয় কোনো খাবার দেওয়া হয় না। আমাদের যে দেশীয় খাবার সেগুলো আমরা নিজেরা তৈরি করে তাদেরকে খাওয়াই। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে মেহেরপুরে প্রায় 1,72,569টি পশু প্রস্তুত করেছেন খামারিরা। বিপরীতে মাত্র 90,234টি পশুর চাহিদা রয়েছে। অনির্বাণ সাহা, দীপ্ত, বার্তাকক্ষ। নওগাঁয় কোরবানির পশুর হাটে ক্রেতার সমাগম বাড়ছে। মাঝারি আকারের গরু বিক্রি হচ্ছে বেশি। জেলার পরিস্থিতি তুলে ধরছেন আব্দুর রউফ। নওগাঁয় জমে উঠেছে কোরবানি পশুর হাট। প্রতিটি হাটই এখন ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। বিশেষ করে এবার জেলার বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে যে 90 থেকে 1.5 লাখ টাকার মধ্যে যে গরুগুলো রয়েছে সেই সব গরুগুলো ক্রেতারা বেশি কিনছে। নওগাঁতে এবার 39,000 ছোট বড় খামারিরা 8 লাখ গবাদি পশু তারা মোটাতাজাকরণ করেছে আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে। আর নওগাঁর যে স্থানীয় চাহিদা রয়েছে, চাহিদা পূরণের পরে প্রায় 4 লাখ গবাদি পশু দেশের বিভিন্ন স্থানে চালান করার আশা করছে জেলা প্রাণী সম্পদ দপ্তর। এছাড়া আমার সাথে কথা হয়েছে বিভিন্ন পর্যায়ের যে খামারে রয়েছে, তারা জানিয়েছে যে গরু মোটাতাজাকরণের ক্ষেত্রে যে উপকরণগুলো রয়েছে সেসব উপকরণের দাম বৃদ্ধি হওয়ার কারণে তারা হাটে এসে সেরকম কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছে না, যার কারণে তারা কিছুটা লোকসানের মুখে পড়বে। যে নওগাঁ জেলায় যে 2 শতাধিক ছোট বড় হাট রয়েছে, প্রতিটি হাটে শান্তিপূর্ণভাবে ক্রেতা বিক্রেতারা কোরবানি উপলক্ষে পশু ক্রয় বিক্রয় করতে পারবেন, সেই লক্ষ্যে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এমনটি জানানো হয়েছে জেলা পরিষদের পক্ষ থেকে। নওগাঁ থেকে পশুর হাট নিয়ে ছিল আমাদের সর্বশেষ তথ্য। ঈদকে সামনে রেখে মশলার সরবরাহ বেড়েছে দেশের বড় পাইকারি বাজার চট্টগ্রামের চাকতাই খাতুনগঞ্জে। ভারতীয় মশলা আসায় এবার দাম কম বলে জানান ব্যবসায়ীরা। বাগেরহাটের হাট বাজারে বেড়েছে চুই ঝালের চাহিদা। কোরবানির ঈদ মানেই মাংসে এলাচ, দারুচিনি, জিরা সহ বিভিন্ন রকম মশলার ব্যবহার। তাই চট্টগ্রামের খাতুনগঞ্জে এবার মশলার পর্যাপ্ত সরবরাহ রয়েছে। আড়তদাররা জানান 1 বছরের ব্যবধানে মশলার দাম কমেছে প্রায় 30%। তবে অবৈধভাবে ভারতীয় মশলা আসায় এবার বাজারে প্রভাব পড়েছে বেশি। না, এবার খাতুনগঞ্জ মশলার বাজার একবারে কম, সবাই লস। ফার্স্ট পার্টি, আমরা সেকেন্ড পার্টি, থার্ড পার্টি সবে লস, কেউ লাভ নেই। আমদানিকারকদের অভিযোগ, ভারত থেকে অবৈধভাবে মশলা আসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা, আর রাজস্ব হারাচ্ছে সরকার। বাইরে জিরা আসার কারণে আমরা জিরা বিক্রি করতে পারতেছি না। তো সরকারের কাছে অনুরোধ, যদি জিরাটা এসএস কোড কমায় দেয়, ভ্যালু কমায় দেয়, তাহলে আমরা জিরা ইনপুট করে আমরা ব্যবসায়ীরা লাভবান হব, সরকারও লাভবান হবে। অবৈধভাবে জিরাটা আসার কারণে আমরা জিরা বিক্রি করে লাভবান হচ্ছি না। এদিকে স্বাদ, ঘ্রাণ ও স্বাস্থ্য গুণের কারণে বাগেরহাটের চুই ঝাল ভোজন রসিকদের রান্নাঘরে আলাদা এক জায়গা করে নিয়েছে। কোরবানির ঈদ সামনে রেখে জেলার বিভিন্ন বাজারে জমে উঠেছে চুই ঝালের বেচা বিক্রি। তবে চাহিদার তুলনায় সরবরাহ কিছুটা কম থাকায় এই মশলার দাম বেড়েছে। আকার ও মান ভেদে প্রতি কেজি চুই ঝাল বিক্রি হচ্ছে 800 থেকে 1400 টাকায়। কোরবানি উপলক্ষে চুই ঝালের চাহিদা আকাশচুম্বী এখন বাগেরহাটে। আর চুই ঝালের চাহিদা হচ্ছে সবচেয়ে বেশি, কারণ এখানে চুই ঝালের স্বাদ বেশি। আমাদের এখানে পাইকারি চুই ঝাল নিতে খুলনা, বাগেরহাট, সদর, পিরিজপুর, তারপর হচ্ছে গোপালগঞ্জ, নড়াইল বিভিন্ন উপজেলা থেকে আমাদের এখানে পাইকারি চুই ঝাল নিতে আসতেছে মানুষ। বাগেরহাটের চুই ঝাল কিনতে দেশের বিভিন্ন জেলা থেকে আসছেন ব্যবসায়ীরা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী একটি বাণিজ্যিক তেলের জাহাজে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের মেরিন বাহিনী। বুধবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এ তথ্য জানায়। এক বিবৃতিতে বলা হয়, জাহাজটি যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছিল। পরে মার্কিন বাহিনী জাহাজে তল্লাশি চালিয়ে জাহাজের গতিপথ পরিবর্তনের নির্দেশ দেয়। এ ঘটনায় এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। সেন্টকম আরও জানিয়েছে, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত মার্কিন বাহিনী মোট 91টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে।
ইরানের সাথে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র অন্তত 42টি সামরিক বিমান ও ড্রোন হারিয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস CRS। সংস্থাটির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বুধবার প্রকাশিত প্রতিবেদনে ক্ষয়ক্ষতির তালিকায় যুদ্ধবিমান, নজরদারি বিমান, উদ্ধারকারী হেলিকপ্টার ও ড্রোন সহ মোট 42টি অত্যাধুনিক আকাশযান ক্ষতিগ্রস্ত বা হারানোর তথ্য উল্লেখ করা হয়েছে। তবে কিছু তথ্য এখনও গোপনীয় থাকায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করেনি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের চালকবিহীন ড্রোন বহরের। তীব্র গরমের শহর দুবাইয়ে এবার হিমাঙ্কের নিচে 4 ডিগ্রি তাপমাত্রায় দৌড়ালেন শত শত মানুষ। অবাক লাগলেও সত্যি, সপ্তমবারের মতো সেখানে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এই ক্রীড়া আসর। সংযুক্ত আরব আমিরাতের ইয়ার অফ দ্য ফ্যামিলির উদ্যোগে আয়োজিত এই হিমশীতল বরফ ম্যারাথনে অংশ নেন বিভিন্ন দেশের নানা বয়সী প্রতিযোগী। চারদিকে বরফে ঢাকা, দর্শকদের উচ্ছ্বসিত সমর্থন আর চিৎকারের মাধ্যমে -4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফিনিশিং লাইনের দিকে প্রতিযোগীরা। মধ্যপ্রাচ্যে প্রথম ব্যতিক্রম এই আয়োজন। DXB স্নো রানের সপ্তম আসর এবারও ছিল জমজমাট। বরফ ঢাকা ট্র্যাক পাড়ি দিয়ে ফিনিশিং লাইন অতিক্রমের পর সবার গলাতে উঠেছে পদক। বরফের উপর এমন ম্যারাথনে এই প্রথম অংশ নিলাম। অভিজ্ঞতাটা সত্যিই দারুণ ছিল, খুব মজার এবং রোমাঞ্চকর। এই আয়োজনের ভবিষ্যৎ আসরগুলোতেও অংশ নিতে চাই। এবারের প্রতিযোগিতায় অংশ নেন 13 বছর বা তার বেশি বয়সী বিভিন্ন দেশের মানুষ। ব্যক্তিগত বা দলগতভাবে 3 ও 5 কিলোমিটার ক্যাটাগরিতে নিজেদের প্রমাণ করার সুযোগ পান তারা। তপ্ত শহরের বুকে এমন হিমশীতল আয়োজনে অংশ নিয়ে উচ্ছ্বসিত প্রতিযোগীরা। দুবাইয়ে আমরা সাধারণত তীব্র গরম, রোদ আর উত্তপ্ত রাস্তায় দৌড়াতে অভ্যস্ত, কিন্তু আজ বরফের মধ্যে দৌড়ানোর সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা হলো। এটা ছিল অসাধারণ, অনেক চ্যালেঞ্জিং, তবে অভিজ্ঞতাটা ছিল দারুণ উপভোগ্য। 2020 সালে দুবাইয়ে যাত্রা শুরু করা স্নো রান আয়োজন বিশ্বে প্রথম। পেশাদার ও শৌখিন উভয় ধরনের ক্রীড়াবিদদের কাছেই এটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। গত আসরেও 70টি দেশের রেকর্ড 700 প্রতিযোগী অংশ নেন। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এ ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।